পুনর্বাসিত হওয়ার চেষ্টা করাটা তো ভালো ছিল, কিন্তু ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র করছে কাদেরকে নিয়ে দেশবাসী দেখেছে, কোথায় বসে ষড়যন্ত্র করছে সেটাও দেখেছে। একটি পরিপক্ক পুরনো রাজনৈতিক দল, ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যে যাহাই বলুক না কেন এই বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, তার সাথে এই দলটি জড়িত, এদের আজকের এই পরিণতি দেখে খুব কষ্ট হয়। এদের পুনর্বাসনের চিন্তাটা অবশ্যই পজিটিভ, কিন্তু ষড়যন্ত্র সেটা কেন করবে? তারা রাষ্ট্রের বিরুদ্ধে কি করে ষড়যন্ত্র করে? এখনো কি আওয়ামী লীগ পুনর্বাসিত হতে চেষ্টা করছে বা ষড়যন্ত্র করছে বলে মনে করেন? ষড়যন্ত্র তো করছেই। পুনর্বাসিত হওয়ার চেষ্টা করাটা তো ভালো ছিল, কিন্তু ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র করছে কাদেরকে নিয়ে দেশবাসী দেখেছে, কোথায় বসে ষড়যন্ত্র করছে সেটাও দেখেছে। একটি পরিপক্ক পুরনো রাজনৈতিক দল, ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যে যাহাই বলুক না কেন এই বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, তার সাথে এই দলটি জড়িত, এদের আজকের এই পরিণতি দেখে খুব কষ্ট হয়। এদের পুনর্বাসনের চিন্তাটা অবশ্যই পজিটিভ, কিন্তু ষড়যন্ত্র সেটা কেন করবে? তারা রাষ্ট্রের বিরুদ্ধে কি করে ষড়যন্ত্র করে? যে জনগণ দ্বারা প্রত্যাখ্যিত হয়েছে, সেই জনগণকে যদি তারা আবার তাদের আমলে নিতে পারে বা তাদের বিষয়গুলো জনগণ দ্বারা আবার গ্রহণীয় হতে পারে, তবে তো তারা পুনর্বাসিত হতেই পারে। পুনর্বাসন হওয়াটা তো রাজনৈতিক দলের জন্য উত্থান পতনেরই একটা অংশ, কিন্তু ষড়যন্ত্র জায়গাটা খুব ভয়ঙ্কর। যারা এই হত্যাকাণ্ড, এই নির্বিচারে, সেটাই স্বীকার করে না, নিজেরা বলে এটা ষড়যন্ত্র। ছাত্রদের বুকে গুলি করা হলো, সেটা ষড়যন্ত্র না বলেন যারা। এখন ডক্টর ইউনূসকেও উনি খুনি বলছেন। কি করে বলেন? রাজনীতিতে বলেন যে শেষ বলে কিছু নেই, তাহলে কি রাজনীতিতে আরেকটি কথা, যে রাজনীতি মানে কি মিথ্যাচার? সত্য বলেও তো রাজনীতি করা যায়, করা উচিত ছিল, সত্য বলেই করা যেত। আমি তো মানুষ, আমি যে ত্রুটির ঊর্ধ্বে তা তো নয়, ভুল হতে পারে না, কিন্তু তার অনুশোচনার বদলে যদি ষড়যন্ত্র থাকে, তাহলে এই দলটি আবার পুনর্বাসনের ক্ষেত্রেও কিন্তু ব্যাক পেতে হবে আমি মনে করি। বরঞ্চ সমস্ত ত্রুটিগুলো যদি তারা সামনে নিয়ে এসে অনুশোচনা করে, জনগণের সাথে কথা বলে, জনগণের কাছে যায় এবং তার জন্য রাষ্ট্রের আর সবার মতো বিচার প্রার্থী হয়, তবে আমি মনে করি তাদের পুনর্বাসনের সুযোগ রয়েছে। কিন্তু যদি ষড়যন্ত্র যেটা করে যাচ্ছে, দেখুন, বলতে গেলে এটা সোজাই বলা যে ভারতে বসে উনি চুপ থাকতে পারতেন। এই যে কয়েকদিন পরপর উনি টেলিফোনে ভাইরাল করেন শব্দগুলো, ভালো লাগে না শুনতে, খুব কষ্ট হয়। কারণ একটা সময় আমরা কাছাকাছি ছিলাম, দেখেছি উনি বঙ্গবন্ধুর কন্যা, সব মিলিয়ে এই জায়গাটি কিন্তু ভালো দেখাচ্ছে না, সুন্দর দেখাচ্ছে না। এবং উনি একজন পরিণত বয়স্ক মানুষ। এই ছেলে খেলার মতো টেলিফোন ভাইরাল করে উনি আবার নতুন করে এখানে সুযোগ নেবেন, সেটাই সঠিক, এবং সেই পক্ষে অনেক লোক একদম কালকেই নেমে যাবে এমনটি আশা করা ঠিক নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না বিএনপি এবং জামাত, আপনারা কি মনে করেন? আমি আগেও বলেছিলাম, রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য কিন্তু কোনো আইন আদালত ব্যবহার করার জায়গাটাকে আমি খুব সমীচীন মনে করি না। রাজনৈতিক দল পছন্দ হবে বা বর্জনীয় হবে, সেটা জনগণ দ্বারা হবে, সে একটা বিষয়। হ্যাঁ, এইটা আপনি বলতে পারেন যে ফ্যাসিস্ট সরকার গত 15 বছরে আওয়ামী লীগ যা করেছে, প্রকৃতপক্ষে ঘটনা প্রবাহকে উল্লেখ করে করে তাদের বিচার হওয়া দরকার, কিন্তু তাই দল নিষিদ্ধের সাথে তাদের বিচার প্রক্রিয়ার কোনো যোগাযোগ থাকা উচিত নয়, আমি মনে করি সেটা হবেও না। এবং ক্যাটাগরিক্যালি তারা যা অপরাধ করেছে, রাষ্ট্রের লুণ্ঠন থেকে শুরু করে প্রতিপক্ষ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলকে দমন পীড়ন, গুম খুন, সমস্ত কিছু একটার পর একটা বের হচ্ছে। দেখেন, একটি ছবি করতে গিয়ে তাদের কি পরিমাণ টাকা, রাষ্ট্রের টাকা তাদের খরচ করতে হয়েছে। কেন? আমাদের একটি ছোট রাষ্ট্র, আমাদের এখানে আমাদের কৃষি অর্থনীতিটা মূলত আমাদের এখন অনেকগুলো বিষয় করেছে, কিন্তু একসময় তো আমাদের ছিল কৃষিভিত্তিক একটা উন্নয়ন। সেই রাষ্ট্রটিকে আমরা কোথায় নিয়ে গেলাম? আমরা কেন এত ঝাঁ চকচকে উন্নয়নের দিকে চলে গেলাম? তো এই জায়গাগুলোকে যারা করলেন, তারা জনগণ দ্বারাই বঞ্চিত হবেন, জনগণই তাদেরকে বর্জন করবে।
জনগণের বর্জনের উপরে কোনো নিষিদ্ধের বিষয় থাকতে পারে না। কিন্তু যে এবার যেটা হয়েছে সেটা জনগণ বর্জন করেছে, জনগণ এক দফা দাবিতে রুখে দাঁড়িয়েছে, সেই জন্য দেখেন কোনো শক্তি তাদেরকে আটকাতে পারেনি বা রক্ষা করতে পারেনি, তাদেরকে চলে যেতে হয়েছে। সুতরাং অন্য দলেরা কি বললো সেটা আমি জানি না, কিন্তু আমি মনে করি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে জনগণ দ্বারা। তারা তাদের বর্জনের প্রক্রিয়াদের মধ্যেই তারা নিষিদ্ধ হতে পারে। আইন আদালত এই জায়গাটিকে কতখানি ভূমিকা রাখবে বা আইন আদালতের ভূমিকাটাই সর্বজন গ্রহণযোগ্য হবে এটাও না, এভাবে আমি দেখতে চাই। ফ্যাসিবাদের দোসর ফারুকী ও আলী ইমাম মজুমদার এখনো কেন বহাল তবিয়াতে আছে? হ্যাঁ, আমি প্রথমেই বলেছি আপনাকে, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক পদক্ষেপে অনেকটা কি বলে এটাকে, পছন্দগুলো তাদের বা তাদের যে উপদেষ্টাতে কাজ করার জন্য যাদের ডেকে এনেছেন তাদের পেছনের জিনিস সময়টি কোথায় কে কাজ করেছেন দেখা উচিত ছিল। ব্যক্তিগতভাবে কোনো মানুষকে আমি কোনো কোণঠাসা করে কিছু বলতে চাই না, কিন্তু রাষ্ট্রের যখন কাজ করবে আর এমন একটি সময় যখন একটি ছাত্র শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র নতুন একটি পরিস্থিতিতে এসেছে, সেখানে এই বিষয়গুলি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল। কিছুতেই কোনো রকম বিতর্কিত মানুষদেরকে এখানে জায়গা করে দেওয়া ঠিক হয়নি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে কিভাবে মূল্যায়ন করবেন? মানে ভারত বাংলাদেশকে বেশি ব্যবহার করেছে না বাংলাদেশ ভারতকে বেশি ব্যবহার করেছে? না, বাংলাদেশ বেশি ব্যবহার করার তো সুযোগই নেই। ভারত সম্পূর্ণটাই তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। স্বাধীনতার পরে, স্বাধীনতার সময় আমি ওই জায়গাটিকে স্বীকার করে বলছি, প্রত্যেকটি সত্য ঘটনাকে আমাদের স্বীকার করতে হবে। সেটাকে কার পক্ষে গেল সেটা বড় কথা না, কিন্তু স্বাধীনতার মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রায় 1 কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছে। আমাদের মুক্তিযুদ্ধকে সংগঠিত হতে তারা নানান পর্যায়ে সহায়তা করেছে। সেই জায়গাটিকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। যতদিন আমাদের রাষ্ট্র থাকবে, বাংলাদেশ থাকবে, ততদিন আমরা অবশ্যই কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। এই বিষয়টিকে মাথায় রেখে বলছি। কিন্তু তার পরবর্তীতে দেখা গেল যে ভারতের চাইতে আমাদের এখানে শাসক দল যারা ছিল তাদের আগ্রহ অনেক বেশি ছিল তাদের সাথে কিভাবে সম্পর্ক আরও জোরদার করা যায়, শুধুমাত্র নিজেদেরকে ক্ষমতায় রাখার কারণে, স্বার্থে, জনগণের স্বার্থে নয়। যদি তাই হতো তাহলে আমরা তিস্তার পানি পেতাম, তাহলে ফারাক্কা ব্যারেজ আমাদের জন্য কষ্টের কারণ হতো না। তিস্তার পানি আমরা আজও পাইনি, অথচ আন্তর্জাতিক নদী আইনে এটা কিন্তু রয়েছে যে নদী কিন্তু কেউ তৈরি করতে পারে না, এটা কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি হয়। তাহলে নদীর প্রবাহেতে আমি কিন্তু বাধা সৃষ্টি করতে পারি না। যে নদী তারা উপভোগ করবে বা তাদের কাজে লাগবে, সেই নদীরই একটা প্রান্ত এসে আমাদের বাংলাদেশে কাজে লাগবে, তাহলে আমরা কেন সেটা থেকে বঞ্চিত হচ্ছি? এখন এই জায়গাগুলি যদি আমরা ধরি তাহলে আমাদেরকে দেখা যাবে যে আমরা তাদের কাছ থেকে যে প্রাপ্তি এবং প্রাকৃতিকভাবে প্রাপ্তি, যেটা আন্তর্জাতিকভাবে সেখানেও তারা আমাদেরকে বঞ্চিত করেছে, তারা নানান ধরনের ছলচাতুরি করেছে। এর সাথে রয়েছে আমাদের সীমান্ত হত্যা। আমাদের সীমান্ত হত্যা হয়েছে, ফেলানি থেকে শুরু করে অনেকের নাম উল্লেখ করা যায়। তারপরে এই যে আমাদের কিছু বন্যপ্রাণী, আমাদের গবাদি পশু তাদের কাছ থেকে আনতে হয়, এই জায়গাগুলো আমাদের আরও বেশি মনে করিয়ে দেয় কিছু ভয়ঙ্কর কথা। আমি অনেকটা শুনেছি, রংপুরে বেড়াতে গিয়েছিলাম, সেখানে একবার শুনেছি যে আমাদের কৃষক কিছু ওদিকে যদি চলে যায়, তাদের কখনো কখনো গরু ছাগল চলে যায় ওর পাশে, যদি সেটাকে আনতে যায় তখনও তাদেরকে নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়, কখনো কখনো তারা একেবারে হত্যার শিকারও হয়েছে। এটা তো ছোট বিষয়, এর সাথে রয়েছে সীমান্তে যত ধরনের অপকর্ম দিয়ে আমাদের এখানকার সহজ সরল মানুষগুলো অনেক সময় প্রতারিত। এই জায়গাটি কখনোই ভারত সরকার উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে দেখেনি। তারা মনে করেছে তারা ওখানে সীমান্ত রক্ষায় তারা যদি আমাদের বাংলাদেশে 1-2 জনকে হত্যাও করে ফেলে তাতে কোনো যায় আসে না। আমরা ছোট দেশ, আমাদের শাসক দল তাদের কথা শুনে উঠে বসে, সুতরাং তারা প্রতিবাদ করবে না। কিন্তু ঘটনাটি কি সেই জায়গায় থেমে থাকলো? আজকে এমন একটি অবস্থা হয়েছে, অবশ্যই আমি মনে করি বিগত সরকারের সময় বা যাই সরকারগুলো ছিল তারা কেন প্রতিবাদ করেনি? আমার জনগণের গায়ে কেউ গুলি করে মেরে ফেলবে সীমান্তে, সেটার আমি প্রতিবাদ করব না, সেই জায়গাটা তো হতে পারে না। আজকে অনেক বঞ্চনার পরে বা অনেক ক্ষতি হওয়ার পরে আমরা হয়তো ঘুরে
চেষ্টা করছি এবং আমরা এই কথাটি সোচ্চারভাবে আমাদের জনগণ বলতে শুরু করেছে, সরকারও বলছে। নিশ্চয়ই আমি আশা করছি যে ভবিষ্যতে এই বিষয়টির একটি আমরা সুফল দেখব, কারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারাও চায়, বারবার বলছে। তাদের পররাষ্ট্র সচিব এসেছিলেন, উনি বলছেন। তো সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিণতিটা আমরা দেখতে চাই এবং কথাটার সত্যতা দেখতে চাই। অপেক্ষায় থাকছি।